তার নাম রেপিস ধর্ষক বাপু রাম রহিম। ধর্ষক বাপু রাম রহিম 2 বছরের জেল তার মেয়াদ। 2 বছরের মধ্যে 284 দিন প্যারোল পেয়েছে এবং হরিয়ানার নির্বাচনের আগে নতুন করে তাকে প্যারোল দিয়েছিল বিজেপি। বাবা রাম রহিম, সেই বাবা রাম রহিম প্রকাশ্যে তার ডেরা থেকে, কি সাচ্চা সৌদা ডেরা না কি ডেরা আছে, তাদের অনুগামীদের দিয়ে প্রকাশ্যে বিজেপির হয়ে প্রচার করেছে। এবং যেহেতু ওই বাপু এবং তার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে, কিছু রিলিজিয়াস ফ্যানাটিক্স রয়েছে, তার সেই জায়গাটাকে কাজে লাগানোর জন্য তারা একটা রেপিস্টকে প্যারোল দিয়ে বের করে আনে। এর নাম বিজেপি। 22 দিন এফআইআর নেয়নি উত্তরপ্রদেশ। তারপর এফআইআর নিচে নাম কাওয়াজতে 2 মাসের মধ্যে জামিন পেয়ে গেছে। আবার জামিন পেয়ে বেরোনোর পর তাদেরকে মালা পরিয়ে বরণ করেছে। তো বিজেপি বেছে বেছে ধর্ষণ করে। আমরা দেখেছি 2002 সালে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখেছে বিজেপি কিভাবে ধর্ষণ করে। মহল্লা টার্গেট করে বিজেপি ধর্ষণ করে এবং ওই ধর্ষণটা ধর্ষণ হয় না, এটা পবিত্রতম কাজ হয় বিজেপির ভাষায়, আরএসএস এর ভাষায় বজরং দলের। এই দিলীপ ঘোষ বলেছিল না মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বারমুডা করতে। এই দিলীপ ঘোষ আমাদের দলের একজন নেত্রীকে বলেছিল উচিত শিক্ষা দিতে। দিলীপ ঘোষ বলছেন ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে পাড়ায় পাড়ায় আর ধর্ষণ হবে না। না, পাড়ায় পাড়ায় হবে না। দিলীপ ঘোষরা এলে কমিউনিটি ধরে ধরে ধর্ষণ করবেন। ওনারা তো আইডেন্টিফাই করেই দিয়েছেন। দিলীপ ঘোষরা এমনি ধর্ষণ করেন না, দিলীপ ঘোষরা টার্গেট করে ধর্ষণ করেন। একমাত্র দল ভারতীয় জনতা পার্টি যারা রেপিস্টের সমর্থনে রাস্তায় নেমেছিল। উন্নয়নের রেপিস্টের সমর্থনে বিজেপির বিধায়কের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল, রাস্তায় নেমেছিল। একমাত্র দল বিজেপি যারা ধর্ষক বাপু রাম রহিমের সমর্থনে রাস্তায় নেমেছিল। এবং এই যে হরিয়ানার নির্বাচন, এবার সমস্ত মিডিয়া প্রেডিক্ট করেছিল কংগ্রেস ক্ষমতায় আসবে। বিজেপি লাস্ট ল্যাপে জয়যুক্ত হয়েছে। এই জয়ের পিছনে অন্যতম কারিগর যে, তার নাম রেপিস ধর্ষক বাপু রাম রহিম। ধর্ষক বাপু রাম রহিম 2 বছরের জেল তার মেয়াদ। 2 বছরের মধ্যে 284 দিন প্যারোল পেয়েছে এবং হরিয়ানার নির্বাচনের আগে নতুন করে তাকে প্যারোল দিয়েছিল বিজেপি, পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিল। আদালতের কাছে এমনভাবে প্লি করেছিল যাতে তার প্যারোলটা গ্র্যান্ট হয়। এবং প্যারোলে বেরিয়ে এসে ধর্ষক বাবা রাম রহিম, সেই বাবা রাম রহিম প্রকাশ্যে তার ডেরা থেকে, কি সাচ্চা সৌদা ডেরা না কি ডেরা আছে, তাদের অনুগামীদের দিয়ে প্রকাশ্যে বিজেপির হয়ে প্রচার করিয়েছে। এবং যেহেতু ওই বাপু এবং তার প্রচুর ফ্যান ফলোয়ার রয়েছে, কিছু রিলিজিয়াস ফ্যানাটিক্স রয়েছে, তার সেই জায়গাটাকে কাজে লাগানোর জন্য তারা একটা রেপিস্টকে প্যারোল দিয়ে বের করে আনে। এর নাম বিজেপি। যারা বিলকিস বানু ধর্ষকদের মালা পরায়, বলে তোমরা হিন্দু ব্রাহ্মণ ঘরের সন্তান, তোমরা দর্শন করতে পারো না, তার নাম বিজেপি। যারা উত্তরপ্রদেশে বেনারস নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র, সেই বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে একজন গবেষণারত ছাত্রী, যাকে ক্যাম্পাসের মধ্যে 4 জন মিলে ধর্ষণ করেছে, তারা প্রত্যেকে অমিত মালবিয়ার আইটি সেলের মেম্বার। তাদের ছবি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে, স্মৃতি ইরানির সাথে ছবি, এমনকি নরেন্দ্র মোদীর সাথে পর্যন্ত ছবি রয়েছে, অমিত মালবিয়ার সাথে ছবি রয়েছে। 22 দিন এফআইআর নেয়নি উত্তরপ্রদেশ পুলিশ। তারপর এফআইআর নিচে নাম কাওয়াজতে 2 মাসের মধ্যে জামিন পেয়ে গেছে। আবার জামিন পেয়ে বেরোনোর পর তাদেরকে মালা পরিয়ে বরণ করেছে। তো বিজেপি বেছে বেছে ধর্ষণ করে। আমরা দেখেছি 2002 সালে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখেছে বিজেপি কিভাবে ধর্ষণ করে। মহল্লা টার্গেট করে বিজেপি ধর্ষণ করে এবং ওই ধর্ষণটা ধর্ষণ হয় না, ওটা পবিত্রতম কাজ হয় বিজেপির ভাষায়, আরএসএস এর ভাষায়, বজরং দলের ভাষায়। তো ঠিকই বলেছে দিলীপবাবু। 2026-এ আসলে দিলীপবাবুর সমস্যা হচ্ছে, দিলীপবাবুর বক্তব্যকে বিজেপি গুরুত্ব দেয় না। দিলীপবাবু কার কথা বলছে এখন? বলছে এইসব কথাবার্তা অমিত শাহ বাংলায় এসছে বলে। দিলীপ ঘোষকে হারিয়ে দিয়েছে শুভেন্দু অধিকারী। আমরা বলছি না, দিলীপ ঘোষের লোকজন বলেছে। মেদিনীপুরের সাংসদ ছিল, মেদিনীপুর থেকে ঘাট ধাক্কা দিয়ে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়েছে। আমরা তো পাঠাইনি, তৃণমূল পাঠায়নি, কংগ্রেস পাঠায়নি, এসইউসিআই পাঠায়নি, এমনকি সিপিএমও পাঠায়নি। দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে ঘাট ধাক্কা দিয়ে বর্ধমান দুর্গাপুরে পাঠিয়েছে শুভেন্দু অধিকারী অ্যান্ড কোম্পানি, বিজেপি। দিলীপ ঘোষ এখানে হেরেছে বর্ধমান দুর্গাপুরে, এমনকি দিলীপ ঘোষের জেতা সিট মেদিনীপুরও বিজেপি হেরে গিয়েছে। তো স্বাভাবিকভাবেই রাজনীতিতে অপ্রাসঙ্গিক দিলীপ ঘোষ। আমি দেখলাম কদিন আগে আবার ছবি পোস্ট করেছেন দিলীপবাবু সোশ্যাল মিডিয়ায়, কাশ্মীর না হিমাচল কোথায় গেছেন, আপেল বাগানে, আপেল খাচ্ছেন। তো দিলীপবাবুর ওখানে গিয়ে আপেলের জুস খেয়েছেন, আপেল খেয়েছেন, গ্রিন অ্যাপেল খেয়েছেন। দিলীপবাবুর স্কিনের জেল্লা একটু ফিরেছে, কিন্তু দিলীপবাবুর পলিটিক্যাল জেল্লাটা হারিয়ে গিয়েছে। ওই জন্য মিডিয়ায় ভেসে থাকার জন্য এই ধরনের ভুলভাল মন্তব্য করছেন। আর দিলীপবাবুর একটা ঘটনা আপনাদের বলি, দিলীপবাবুর কথা যখন বললেন, আমার আগের ওয়ার্ড যেখানে ছিল যাদবপুর বিধানসভার অন্তর্গত পাটুলি, সেইখানে বিজেপি একটি সমাবেশ করছিল। সেখানে আমাদের দলের সমর্থক নয়, ওই মেয়েটি নকশালপন্থী, তিনি অতি বাম, তিনি মার্ক্সবাদী লেনিনবাদী রাজনীতির চর্চা করেন। সেই মেয়েটি যখন, দিলীপ ঘোষরা যখন ওখানে মুভমেন্ট করছিলেন, এনআরসি এর বিরুদ্ধে একটা প্ল্যাকার্ড নিয়ে একা দাঁড়িয়েছিল একটি মেয়ে। তাকে বিজেপির সমর্থকরা কুৎসিত ভাষায় গালিগালাজ করে। সাংবাদিকরা যখন এই নিয়ে দিলীপ ঘোষের কাছে, আপনারাই যখন বুম ধরেছিলেন,
অন রেকর্ড দিলীপ ঘোষ বলেছিলেন ওই মেয়েটার ওর বাবার 14 পুরুষের ভাগ্য ভালো যে আমাদের সমর্থকরা এর বেশি কিছু করেনি। কোট আনকোট দিলীপ ঘোষের বক্তব্য ছিল পাটুলিতে দাঁড়িয়ে, আপনারা চাইলে আমি সেই অডিও ভিডিও ফুটেজ আপনাদের দিয়ে দেবো। দিলীপ ঘোষ সাংবাদিকদের বলেছিলেন ওই মেয়েটির 14 পুরুষের ভাগ্য ভালো যে আমাদের কর্মীরা এর বেশি কিছু করেনি। এই দিলীপ ঘোষ বলেছিল না মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বারমুডা পড়তে? এই দিলীপ ঘোষ আমাদের দলের একজন নেত্রীকে বলেছিল না উচিত শিক্ষা দিতে একটি চ্যানেলের লাইভ শোতে? সায়নী ঘোষের সম্পর্কে কুৎসিত মন্তব্য করেনি এই দিলীপবাবু এবং তার দলবল? এদের থেকে নারীদের সম্ভ্রম, নারীদের নিরাপত্তা নিয়ে কথা শুনতে হবে। যত কম কথা বলে দিলীপ ঘোষরা তত ভালো। মিঠু চক্রবর্তী বলছেন যে 2026-এ গদি আমাদের হবে, আমরা রাজত্ব করতে পারি, তার জন্য সব করতে পারি। ঠিক, উটির হোটেল বাঁচানোর জন্য উনি সব করতে পারেন। ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ থাকলে তাকে বাঁচানোর জন্য সব করতে হয়। বাবা হিসেবে উনি ওনার দায়িত্ব পালন করেছেন, তাতে কোনো দ্বিমত নেই। কিন্তু আবারও বলছি, মিঠুন চক্রবর্তী বাংলার অন্যতম শ্রেষ্ঠ আইকন। দেখুন, অভিনেতা মিঠুন চক্রবর্তী নিয়ে আমাদের কোনো মন্তব্য করাই ধৃষ্টতা। বাঙালির অন্যতম সেরা অভিনেতা হচ্ছেন মিঠুন চক্রবর্তী। অভিনেতা মিঠুন চক্রবর্তীকে আমাদের দুহাত জোর করে প্রণাম, বিজয়ার প্রণাম জানাচ্ছি। রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তীর উদ্দেশ্যে একটাই কথা বলবো, এই কথাগুলো যখন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন তখন বলেননি কেন? 2021-এ বলেছিলেন মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। বলেছিলেন আপকি বার 200 পার, গঙ্গা পার হতে পারেনি, উল্টে পগার পার করে দিয়েছিল বাংলার মানুষ, এমন গালে থাপ্পড় মেরেছিল। মিঠুনবাবু যত মুখ খুলবেন মানুষ এই তেমন যৌন নির্যাতন, মহিলাদের নিরাপত্তা নিয়ে মিঠুনবাবুর কথা না বলাই ভালো। ছেলে যা কীর্তি করেছে, তারপর আর বাবা হয়ে এই জাতীয় কথাবার্তা উনি যত কম বলবেন তত ভালো। আবারও বলছি, অভিনেতা মিঠুন চক্রবর্তী আমাদের প্রণম্য, আমাদের শ্রদ্ধেয়। মিঠুনদা আমাদের বাংলার গর্ব, সেটা অভিনেতা মিঠুন চক্রবর্তী। রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী প্রমাণ করে দিয়েছেন ওনার আর যাই হোক ওনার শিরদাঁড়াটা নেই। শিরদাঁড়াটা বোধহয় উটির হোটেলে বন্ধক আছে, কিংবা ছেলের বিরুদ্ধে যে মামলাটা চলছে ওই মামলার তদন্তকারী অফিসারদের কাছে বন্ধক আছে। তাই মিঠুন চক্রবর্তী এই বিষয়ে যত কম কথা বলবেন তত ওনার জন্য ভালো, ওনার দলের জন্য ভালো। অমলার মা বাবার সঙ্গে দেখা করলেন অমিত শাহ, রাজ্যে আসলেন তারপর। আমরা চেয়েছিলাম আমাদের মুখপাত্র দলের অন্যতম নেতা কুণাল ঘোষ তিনি নিজে টুইটও করেছিলেন, মমতাদি যখন নির্যাতিতার মা বাবার সাথে দেখা করেছেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তারা নিজেরা আবেদন করেছিলেন দেখা করবেন বলুন। তাহলে দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি দেখা করার সময় দিতে পারলেন না? এতটা ইনসেন্সিবল তিনি হলেন। আমরা তো ভেবেছিলাম বিজেপির নেতৃত্ব দেখা করলে তাদের মা বাবার অন্তত মানসিক একটা সান্ত্বনা থাকতো যে প্রশাসন দেশের সর্বোচ্চ জায়গায় তারা তাদের বার্তাটা পৌঁছে দিতে পেরেছেন। এটাই বিজেপি এদের শুধু ব্যবহার করবে, বিজেপি এদের নিয়ে শুধু রাজনীতি করবে। বিজেপি রাজনীতি করে ব্যবহার করে ছুঁড়ে ফেলবে। ঠিক যেভাবে আজকে রেখা পাত্রের নাম আর শোনা যায় না, সন্দেশখালির কথা আর ওঠে না। নরেন্দ্র মোদী বারাসাতে মিটিং করতে এসে সন্দেশখালি নির্যাতিতার পরবর্তীকালে জানা গিয়েছিল পুরোটাই ফেক, ওই ভিডিওটা সামনে চলে আসায়। রেপই হয় নাই, তাকে রেপে কনভার্ট করে দিয়েছে। শুভেন্দু দা কি খেলেছে দেখেছো? আমরা ঘরের থেকে করতে পারিনি, বাইরে থেকে করে দিয়েছে গঙ্গাধর কয়াল। আমাদের বলতে হয়নি, বিজেপির নেতা মণ্ডল সভাপতি বলে দিয়েছিল। কিন্তু সেদিনকে বিজেপি সবচেয়ে বড় মুখ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্দেশখালী নির্যাতিতাদের দেখা করেছিলেন। বিজেপির রাজ্য ডবল ইঞ্জিনের মণিপুর, সেখানকার মায়েদের সাথে দেখা করতে পারেননি। গণধর্ষণ করে রাস্তা দিয়ে প্যারেড করানো হয়েছিল নগ্ন করে। আজ অব্দি মোদীজি মণিপুরে যাননি। বিজেপির চরিত্র এটা, ব্যবহার করবে তারপর ছুঁড়ে ফেলবে। যার জন্য বিজেপি আজকে সন্দেশখালী নেওয়ার কথা বলেন। বিজেপি এখন অভয়াকে নিয়েও অভয়ার মা বাবার সাথে পর্যন্ত দেখা করেন। এটাই প্রমাণ করে যেটা আসলে রাজনীতি করছে। সিপিএম মানে এত মিথ্যা অপপ্রচার করেছে। এই পোস্টমর্টেমে অসঙ্গতি, জুনিয়র ডাক্তাররাই তো পোস্টমর্টেম রিপোর্টে সই করেছে, পরে প্রমাণ হয়েছে। সেই জুনিয়র ডাক্তারদের কেন কমিটিতে রাখলেন আপনারা? আপনাদের সংগঠনের নেত্রী বলে। আপনাদের সংগঠনের নেত্রী সই করে এলেন, রিয়া বেরা, রমা বেরা, টিটাস পাল, যে উই আর স্যাটিসফাইড উইথ দ্য প্রসেস। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তো পোস্টমর্টেম হলো, দিল্লি এইমস সার্টিফাই করলো পোস্টমর্টেম একদম পারফেক্ট হয়েছে। কলকাতা পুলিশ সমস্ত প্রোটোকল মেনে পোস্টমর্টেম করেছে। তাহলে তাদেরকে কেন কমিটিতে রাখলেন? যদি পোস্টমর্টেম অন্যায়ভাবে ভুলভাল করা হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে কেন অভিযোগ করলেন না সিবিআই এর কাছে? তাদেরকে কেন সিবিআই এর হাতে তুলে দিলেন না? তুলে তো দিলেনই না, উল্টে তাদেরকে নিয়ে কমিটি তৈরি করলেন। 4,17,00,000 টাকা অভয়ার নাম করে উঠেছে। সেই টাকার হিসেব কোথায়, সদ্ব্যবহার কোথায়? আমি তো বলবো আপনাদের মাধ্যমে আগামী দিনে ইডি এটাও তদন্ত করুক। এটা তো ইকোনমিক অফেন্স। একজন মানুষ, আমাদের বোন, এইরকম নৃশংস ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে একটা আন্দোলন তৈরি হয়েছে, নাগরিক সমাজ তাতে সমর্থন দিয়েছিল। সেই আবেগকে ব্যবহার করে যখন কোটি কোটি টাকা ওঠে,
সেই টাকার ইউটিলাইজেশন কি হয়েছে, এটা তো পাবলিক মানি উঠেছে। কিন্তু সুবর্ণ গোস্বামী বলছেন মেডিকেল ক্যাম্প, আইনি লড়াইয়ে এই টাকা খরচ হয়েছে। কে বলছেন? সুবর্ণ গোস্বামী, নতুন ডাক্তাররা। ও আচ্ছা আচ্ছা, ওই 150 গ্রাম, কত গ্রাম আমি জানি না উনি, যাই হোক সেই প্রশ্ন থাক। ওনারা এই ডাক্তারবাবুরা এক একবার এক একজন এক এক রকম কথা বলেছেন। যে কথা বলেছেন সেই কথাগুলো থেকে তাদেরকে রোল ব্যাক করতে হয়েছে। বলা হয়েছিল সেমিনার রুম ভাঙার ঘটনা, সেটা দেখা গেছে ডাক্তারবাবুদের সই ছিল। বলা হয়েছিল পোস্টমর্টেম অসঙ্গতির কথা, সেখানে ডাক্তারবাবুদের সই ছিল। পরিষ্কার করে দিয়েছে চার্জশিট সিবিআইয়ের যে ধর্ষণ এবং খুন কিভাবে হয়েছিল। যদি ওনাদের সত্যি সত্যি সৎসাহস থাকে তাহলে সুপ্রিম কোর্টে গিয়ে সিবিআইয়ের চার্জশিটের বিরোধিতা করা উচিত ছিল, যেটা ওনারা করেননি। রাস্তায় এসে গ্যালারি শো না করে নিজেরা থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলনের কথা বলে উল্টে আবার থ্রেট করে 51 জনকে সাসপেন্ড করেছেন জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন। আমরা বলছি না, আরে ডাক্তার তাদেরকে বলছেন ক্রিমিনাল। তারাও তো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে মেধাবী ছাত্র, আপনারা যেরকম মেধাবী ছাত্র বাংলার, তারাও তো জয়েন্ট এন্ট্রান্সটা দিয়েই পাস করেছে, তারাও তো এমবিবিএসটা কমপ্লিট করেছে। আপনি বলছেন তারা ক্রিমিনাল, নটোরিয়াস ক্রিমিনাল, আপনাকে কে অধিকার দিয়েছে? হাইকোর্ট তো কানমোলা দিয়েছে। এতদিন সুপ্রিম কোর্টকে উল্টোপাল্টা কথা বলেছেন, হাইকোর্ট তো আপনাদের কাছে ধন্বন্তরী ভগবান ছিল, এখন তো হাইকোর্টের বিরুদ্ধেও কি আপনারা উল্টোপাল্টা কথা বলবেন? হাইকোর্টের রায়, কলকাতা হাইকোর্টের রায়ে পরিষ্কার বলা হয়েছে যে 51 জনকে সাসপেন্ড করা হয়েছে সেটা অন্যায়ভাবে প্রসিডিওর মেনটেন না করে করা হয়েছে, এবং অ্যানাদার থ্রেট কালচার। যারা নিজেরা থ্রেট কালচার বিরোধী আন্দোলনের কথা বলে নিজেরা থ্রেট কালচার ইমপ্লিমেন্ট করেছেন, তাদের থেকে বাংলার মানুষ আর কতদিন জ্ঞানের বাণী শুনবেন সেটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে এবার। আগামী 30 অক্টোবর জুনিয়র ডাক্তাররা সিজিও কমপ্লেক্স অভিযান করতে চলেছে। এটা অনেক আগে করা উচিত ছিল, কারণ বিচার করছে সিবিআই, তদন্ত করছে সুপ্রিম কোর্ট। যদি ওনাদের বলার থাকে অভিযান না করে ওনাদের আইনজীবীকে বলুন সুপ্রিম কোর্টে যে চার্জশিট জমা দিয়েছে সিবিআই তার বিরোধিতা করতে। চার্জশিট একটা সায়েন্টিফিক প্রসেস, সেখানে পোস্টমর্টেম রিপোর্ট মেনশন রয়েছে, ডিএনএ স্যাম্পল ম্যাচিং রয়েছে, সমস্ত কিছু রয়েছে। সেইটার প্রেক্ষিতে সিবিআই চার্জশিট জমা দিয়েছে। ওনাদের আইনজীবী ইন্দিরা জয় সিং আছেন তো, ওনাকে বলুন সিবিআই চার্জশিটের বিরোধিতা করতে। আর সিজিও কমপ্লেক্স অভিযান করছেন, খুব ভালো করছেন, কন্টিনিউয়াস অভিযান করুন। আমার বক্তব্য সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য এত উদ্গ্রীব কেন? ধর্ষক তোমার কিসের ভয়? সঞ্জয় রায় তোমার কে হয়? সিপিএম তোমার কিসের ভয়? সঞ্জয় রায় তোমার কে হয়? বিজেপি তোমার কিসের ভয়? সঞ্জয় রায় তোমার কে হয়? WBJDF সঞ্জয় রায়কে বাঁচানোর এত প্রয়াস কেন? একটা খুনি ধর্ষক, প্রমাণিত ডিএনএ রিপোর্ট, বিজ্ঞানের উপর আমরা কেউ নেই। ফরেন্সিক ম্যাচিং বলছে, ডিএনএ রিপোর্ট বলছে, স্যাম্পল বলছে, এবং ডিজিটাল ফুটপ্রিন্ট, সিসিটিভি ফুটেজের রেকর্ড পরিষ্কার করে দিচ্ছে কোন সময় খুন হয়েছে, সঞ্জয় রায় কখন ঢুকেছে, কখন বেরিয়েছে। চ্যালেঞ্জ করুন সুপ্রিম কোর্টে। যদি না হয়ে থাকে, যদি অন্য কেউ জড়িত থেকে থাকে, গ্রেপ্তার হোক, ফাঁসি হোক, জেলে থাকুক, চুলোই যাক, কিন্তু সঞ্জয় রায় এই খুন এবং ধর্ষণে অন্যতম অভিযুক্ত হিসেবে চার্জশিট জমা পড়েছে, তাকে কারা বাঁচাতে চাইছে এটাও সামনে আসা প্রয়োজন।